প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইবো আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিই। জলের বোতলগুলো সরিয়ে দিন। যেগুলো আছে তো সবাই আছে, সব চ্যানেলে আছে। দাদা অডিওটা আছে সবার কাছে, আমরা এটা আপনাদের দিয়ে দেব। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলস গুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিং এ যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ধন্যবাদ। এরকম কিছু নাম আছে সাহেব, এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ভিন্ন ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য,
আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। নমস্কার। কনভারসেশনটা বলছেন স্পেসিফিক কনভারসেশনটা কবে হয়েছে? এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, কিন্তু সেরকম সময়তেই আমরা মনে করি কথোপকথনটা হয়েছে। একটা কোয়েশ্চেন আছে, বলছি ক্রাইমটা তো এখনো কমিট হয়নি, তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন একটু যদি ক্লিয়ার করে দেন। আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353 AB 2, 351 to 61 BNS অ্যাক্ট। সঞ্জীবের পরিচয় জানা যাবে? সঞ্জীব আসলে ছেলেটি উনি হালতুর বাসিন্দা। বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা আর একটা কোনো লিঙ্ক আছে সঞ্জীবের? ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি বা কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং পলতন দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে দেব। অডিও কি করে কোন রাজনৈতিক দলের কাছে আগে পৌঁছে গেল? আমরা এই এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। হোয়াট ইজ দ্য প্লেস অফ অ্যারেস্ট? এই কলকাতা দাশগুপ্ত বলছে লালবাজারে ওদের এজিটেশন চলছিল, ওখান থেকে কি ইন্টারসেপ্ট হয়েছে? যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানি। আপনাদের শোনালাম সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ এবং ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি পুলিশের। আগে অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার গড়ফায় সঞ্জীব দাস। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় কলতানকে। আপনাদের জানিয়ে রাখবো, শুক্রবার অর্থাৎ গতকালই কুণাল ঘোষ যে অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন এবং যে জায়গা থেকে কুণাল ঘোষ তিনি জানিয়েছিলেন যে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক শেষ মুহূর্তে এসেও ভেস্তে যায় এবং যে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার পরিকল্পনা চলছিল যাতে সমস্ত দায় সরকারের উপর এসে পড়ে এবং এর সঙ্গে বাম যুবনেতাদের অনেকে জড়িত রয়েছে। আর তারপরেই গ্রেফতার হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার বাম যুবনেতা। এর আগে সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়। সঞ্জীব এবং কলতানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা দায়ের করেছে ইলেকট্রনিক্স থানার পুলিশ। আজ বিধাননগর আদালতে আমরা দেখলাম যে কলতান দাশগুপ্তকে গ্রেফতারের পর যেরকম পেশ রয়েছে, পাশাপাশি পরবর্তীতে বামেদের তরফে ঠিক কি অবস্থান নেওয়া হবে সেদিকেও নজর থাকবে। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি করছে পুলিশ। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, পুলিশ ঠিক কি জানালো? বিধাননগর পুলিশের তরফে বেশ কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন বিধাননগর পুলিশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এক্ষুনি সাংবাদিক বৈঠক করা হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু তথ্য তারা জানালেন। রীতিমধ্যে যে গতকালকে যে ঘটনা ঘটেছিল অডিও ক্লিপ নিয়ে কুণাল ঘোষ পোস্ট করেছিলেন, সাংবাদিক বৈঠক করেছিলেন, তারপরেই গতকাল দুপুরেই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গতকাল দুপুরেই যে মামলা রিজু করা হয়। তারপর তদন্ত নেমে বিধাননগর গোয়েন্দা শাখার সঞ্জীব দাস নামে গড়পা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে রাতভর জিজ্ঞাসাবাদ
কিন্তু যে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত তাকে কিন্তু গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আনা হয়। পুলিশ যেটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে আজকে তাদেরকে কোর্টে তোলা হয়ে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং তারপরেই যে ঘটনার যে তদন্ত সেটা কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ শুরু করবে। এর পাশাপাশি তোমাকে আরেকটা জানিয়ে রাখি যে অডিও ক্লিপ ভাইরাল নিয়ে যে সত্যতার বিষয় তারা কিন্তু জানিয়েছে যে একদম কিন্তু অডিও যে ভাইরাল হয়েছে যে কথোপকথন আছে সেটা কিন্তু একদম সত্যতা বলেই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো। जो कि DYFI के मुखपात्र का संपादक है और CPM के राज्य कमेटी के युवा नेता है। संजीव दास को हमने कल अरेस्ट किया था। कलोतान दाशगुप्त जो है उनको हमने आज अरेस्ट किया है। संजीव दास का जो इंटरोगेशन हुआ है उसके आधार पे उसने एक्सेप्ट किया है कि जो आवाज़ है उसका है। हम लोग इनको फॉरवर्ड करने वाले हैं आज कोर्ट में। 14 दिन की पुलिस कस्टडी के लिए हमने मांग की है, अदालत के पास हमने मांग की है। जो हमारा टेक्निकल एनालिसिस है उस पे जो हमें तथ्य मिला है वो भी हम हमारी इन्वेस्टिगेशन के माध्यम से कोर्ट के सामने हम लोग पेश करने वाले हैं। ভাইরাল অডিও নিয়ে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন বাম যুবনেতা। ভাইরাল অডিও নিয়ে তাকে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপি আনন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে দাবি করেন কলতান। এরপর কলকাতা টিভির অফিস থেকে বেরোনোর পর পাকড়াও বাম যুবনেতা। ভাইরাল অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কলতান দাশগুপ্তকে। গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। অর্থাৎ নবান্নে যে বৈঠক হওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠক এবং যে বৈঠক আমরা দেখলাম পরবর্তীতে লাইভ স্ট্রিমিং এর জন্য ভেস্তে যায়, সেই বৈঠকের আগে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছকের পরিকল্পনা কষেছিল এবং যে অডিও শুক্রবারই সামনে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আর সেই অডিও থেকে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে, কোথাও গিয়ে কুণাল ঘোষ তিনি যে অভিযোগ সামনে এনেছিলেন যে বাম যুবনেতাদের বিরুদ্ধে, বাম যুবনেতারা তারা কিন্তু সরকারের ঘাড়ে গোটা হামলার যে পরিকল্পনা তার দায় চাপাতে চাইছে। ভাইরাল অডিও নিয়ে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও নিয়ে তাকে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপি আনন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে দাবি করেন কলতান। এরপর কলকাতা টিভির অফিস থেকে বেরোনোর পর পাকড়াও বাম যুবনেতা। ভাইরাল অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় কলতানকে। গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। বাংলা বলছে অনুষ্ঠানে কলতান ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা রকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়। এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি, তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না, কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। এইটাও তারই একটা মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। আর এই ভাইরাল অডিও যখন সামনে এনেছিলেন কুণাল ঘোষ আর এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় কলতান দাশগুপ্তকে, আমাদের প্রতিনিধির প্রশ্নের মুখে কলতান দাশগুপ্ত তিনি ষড়যন্ত্রের তত্ত্বই সামনে আনেন। কি বলেছিলেন তিনি শোনাবো। এটা হচ্ছে যে এরকম অনেক অপরিচিত লোকজনের ফোন আসে, তাদের সাথে আমরা কথা বলি, তাদের নানা রকম দাবি থাকে, কিন্তু সবকটা তো আমার মনে থাকে না। ফলে যদি এই রকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা আমার স্মৃতিতে নেই। এরপর কেউ যদি এই ধরনের ঘটনায় গ্রেপ্তার হন ইত্যাদি ইত্যাদি হন সেটাতেও আমার কিছু বলার নেই, কিন্তু নির্যাতিতার বিচার সেটাই এই আন্দোলনের মূল কথা, মূল দাবি। সেই দিকে যখন জিনিসটা এগোচ্ছে তখন সেটা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে।
এবং এইটা কোনোভাবে অন্যভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি দিয়ে করা রয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরে বিরতিতে যাওয়ার আগে আমরা নজর রেখেছিলাম, শনিবার সকালেই গ্রেফতার করা হয় বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে। এবং আমরা দেখেছিলাম গতকাল কলতান দাশগুপ্ত তিনি আমাদের যে অনুষ্ঠান বাংলা বলছে, যেখানে তিনি মৌপিয়া নদীর প্রশ্নের মুখে বেশ কিছু বিষয় যেখানে তিনি তুলে ধরেছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে শুক্রবার অর্থাৎ গতকালই কুণাল ঘোষ যে অডিও ক্লিপ সামনে এনেছিলেন, সেই অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, এমনটাই বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো বেশ কিছুক্ষণ আগে। এবং নবান্নতে জুনিয়র চিকিৎসকরা যখন যায় তখন এটা করা হয়। অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। কে সাহেব কে বাপ্পা খোঁজও করছি, ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্ত এবং কোথাও গিয়ে সরকারের ঘাড়ে এই দায় চাপানোর অভিযোগ, এই ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনা হচ্ছিল, এবং শাসক দলের তরফে যে অভিযোগ আসছিল। এবং কুণাল ঘোষ তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছিলেন যে ভাইরাল অডিও সামনে এনেছিলেন, এবং সেই জায়গা থেকে যে অডিওতে তিনি স্পষ্টতই বলেছিলেন যে এই যে হামলার চক্রান্ত, এই হামলার চক্রান্ত করছেন বাম যুবনেতাদের অনেকাংশ। এবং বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে বেশ কিছুক্ষণ আগে বিষয়গুলো মূলত তুলে ধরা হয়। সেখানে বলা হয় যে চিকিৎসকদের অবস্থানে হামলার চক্রান্ত, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। নবান্নতে যখন জুনিয়র চিকিৎসকরা যায় তখন এটা করা হয়। কে সাহেব কে বাপ্পা খোঁজ করছি, এমনটাই বিধাননগর পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ডাক্তারদের ধর্ণামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার করা হয় সিপিএম এর যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তকে। ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দেবাংশুর। তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটিকে পুলিশকে মাথা ধরতে হবে। আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য তিনি যে পোস্ট করেছেন তৃণমূলের যুবনেতা, এবং সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা গ্রেফতার, এবং পাশাপাশি দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটিকে পুলিশকে মাথা ধরতে হবে। আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত। অর্থাৎ 14 তারিখ যে স্বাধীনতার ঠিক আগের দিন রাতে যেখানে মহিলাদের যে কর্মসূচি ছিল, রাত দখল কর্মসূচি, সেই কর্মসূচির মাঝে আমরা দেখি যে আরজি করে যে দুষ্কৃতীদের তাণ্ডব, যে ঘটনা 14 তারিখ ঘটে, কার্যত তছনছ হয়ে যায় আরজিকর হাসপাতালের একাংশ দুষ্কৃতী তাণ্ডবে। সেই 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত, এমনটাই বলছেন দেবাংশু ভট্টাচার্য তার পোস্টে। ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার, এবং যেখানে এই ঘটনাকে পুরোপুরিভাবে তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য, যেখানে তিনি লিখেছেন এই কথোপকথনে সাহেব ব্যক্তিটিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী নাকি মোহাম্মদ সেলিম, পুলিশকে মাথা ধরতে হবে। আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত। 14 সেপ্টেম্বর 11:34 যে পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি, দেবাংশু ভট্টাচার্যের সোশ্যাল মিডিয়া পোস্ট। আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে, কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম, বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল, কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে কিছু বিতর্কে অংশগ্রহণ করার সুবাদে। ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ। আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো। সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো, এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে?
এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক। এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। এবং দ্বিতীয়ত যে বক্তব্য, আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত, সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্ত এবং এই গোটা ঘটনায় অর্থাৎ নবান্নের যে বৈঠক ছিল এবং শেষ মুহূর্তে যে বৈঠক ভেস্তে যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর, সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার চক্রান্ত, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। নবান্নতে যখন জুনিয়র ডাক্তাররা যায় তখন এটা করা হয়। কে সাহেব কে বাপ্পা খোঁজ করছি, সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিধাননগর পুলিশ। যেমনটা জানাবো আপনাদের, আরও একবার জানিয়ে রাখবো, ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্ত, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। নবান্নতে যখন জুনিয়র চিকিৎসকরা যায় তখন এটা করা হয়। কে সাহেব কে বাপ্পা খোঁজ করছি। পাশাপাশি চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় কলতান দাশগুপ্তকে এবং সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দেবাংশু। তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটি কে? এমনটাই বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে দেবাংশু ভট্টাচার্যের তরফে এমনই পোস্ট করা হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুজন বাবু, বিধাননগর পুলিশের তরফে জানানো হচ্ছে যে ডাক্তারদের অবস্থানে হামলার চক্রান্ত, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। নবান্নতে যখন জুনিয়র চিকিৎসকরা যায় তখন এটা করা হয়। কে সাহেব কে বাপ্পা খোঁজ করছি, কি বলবেন বিধাননগর পুলিশের এই বক্তব্য? দেখুন, যে কেউ যদি বিধাননগর পুলিশ যখন প্রেসের সঙ্গে বসেছে দেখলে বুঝবেন যিনি বলছেন তিনি আন্ডার হেভি প্রেশার, অত্যন্ত টেন্সড। তাকে বলে দেওয়া হয়েছে কি কি বলতে হবে, তিনি সেই কথাগুলো বলে কেটে পড়তে পারলে বাঁচেন, না বোঝার কোনো কারণ নেই। দুটো তিনটে অন্তত খুব জিনিস স্পষ্ট হয়ে গেল যে ওয়েল হ্যাজড এই কনস্পিরেসি, তাতে পুলিশও যুক্ত। এক, পুলিশ সুমোটো মামলা করেছে, তাহলে এটা কুণাল ঘোষরা পেয়েছে, পুলিশ মামলা করেছে, একটা পরিকল্পনার অংশ। দুই, প্রোডাকশন করার আগে 14 দিনের পুলিশ হেফাজত চাইব, এইটা আনইউজুয়াল। তিন, অডিও ক্লিপটার সত্যতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। কে বলছে? পুলিশ। ফরেন্সিক রিপোর্ট হয়ে গেছে তো 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে, সমস্ত কিছু সীমা থাকা উচিত। ওয়েল হ্যাজড কনস্পিরেসি, যেখানে পুলিশ এবং তৃণমূলের নেতারা যুক্ত, এবং সেটা ধরা পড়বে, নিরপেক্ষ তদন্তের কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দেবাংশুর। তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটিকে? পুলিশকে মাথা ধরতে হবে। আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। ফিরলাম বিরতির পর। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি করছে পুলিশ। বেশ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে পুলিশের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে এই যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। কে সাহেব কে বাপ্পা খোঁজ করছি, এমনটাই বিধাননগর পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ডাক্তারদের ধর্ণা মঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ।
গতকালই ওই ভাইরাল অডিও নিয়ে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ডাক্তারদের ধর্ণামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন তিনি। শনিবার সকালেই গ্রেফতার হলেন কলতান দাশগুপ্ত। বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছে কলতানকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে সেখানেই বিশদ তথ্য তুলে ধরল বিধাননগর পুলিশ। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ গ্রেফতার করেছে কলতানকে এবং এই অডিও ক্লিপের সঙ্গে কলতান দাশগুপ্তের যোগ পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। কুণাল ঘোষ আগেই জানিয়েছিলেন নবান্নে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক, সে বৈঠক ভেস্তে যায় এবং ওই জুনিয়র চিকিৎসকদের উপর হামলার পরিকল্পনা চলছিল। তাতে সব দায় সরকারের উপর পড়ে। বাম যুব নেতাদের কয়েকজন এর সঙ্গে জড়িত থাকতে পারে এমনটা কুণাল ঘোষ তিনি আগেই অভিযোগ করেছিলেন এবং এরপর আমরা দেখলাম সঞ্জীব দাসকে গ্রেফতার করা এবং পরে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়। গতকাল যে পিয়ার্স লেনে বামেদের তরফে যে লালবাজার অভিযান এবং আমরা দেখেছিলাম যে পিয়ার্স লেনে মিছিল আটকে দেয় পুলিশ এবং সেখানে ধর্নায় বামেদের যে ধর্না অবস্থান, গতকাল যে লালবাজার অভিযান কর্মসূচি ছিল বামেদের, সেখানেও কলতান দাশগুপ্ত তিনি ছিলেন এবং যেখানে অডিওতে বেশ কিছু বিষয় যে কথোপকথন শোনা গিয়েছে, যেখানে সাহেব বলে বলা হয়েছে, সাহেব অর্ডার করছে, আর এই জায়গা থেকেই কিন্তু রহস্য আরো জট বাঁধছে। ভাইরাল অডিও নিয়ে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন বাম যুবনেতা। ভাইরাল অডিও নিয়ে তাকে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে দাবি করেন কলতান। এরপর কলতান কলকাতা টিভির অফিস থেকে বেরোনোর পর তাকে পাকড়াও করা হয়। ভাইরাল অডিওর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কলতান। গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট। শুক্রবার রাতেই এই অডিও নিয়ে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী এবং সেখানেই কলতান যে বিষয় তিনি তুলে ধরেছিলেন এবং তারপরেই আমরা দেখলাম যে কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছিল এবং শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। ভাইরাল অডিও নিয়ে শুক্রবার কলকাতা টিভির বাংলা বলছে অনুষ্ঠানে মুখ খোলেন বাম যুবনেতা। ভাইরাল অডিও নিয়ে তাকে সরাসরি প্রশ্ন করেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। রাজ্যের ষড়যন্ত্র বলে দাবি করেন কলতান। এরপর কলকাতা টিভির অফিস থেকে বেরোনোর পরেই তাকে পাকড়াও করা হয়। কাল বাংলা বলছেন অনুষ্ঠানে কলতান দাশগুপ্ত আমাদের ডেপুটি এডিটরের প্রশ্নে ঠিক কি বলেছিলেন শোনাবো। বামেদের একটি যুব সংগঠনের কথা বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। এই অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ সেটা প্রকাশ করে তিনি অভিযোগ করছেন যে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এমনকি জুনিয়র ডাক্তাররা যাদের জন্য গোটা সমাজ এই মুহূর্তে উদ্বেল হয়ে উঠছেন, সেই জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক করতেও পিছপা হচ্ছে না বাম এবং অতি বাম সংগঠন। অভিযোগটা একেবারেই মিথ্যা। এই ধরনের কোনো চক্রান্ত ইত্যাদি এইসব কোনোদিনই এই ধরনের বামপন্থী সংগঠন করেনি। এবার কথাটা হচ্ছে যে কারা আন্দোলন করছেন আর কারা এই আন্দোলনকে নানাভাবে ভাঙতে চাইছেন, এটা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা রকম অডিও ক্লিপ টিপ ইত্যাদি এগুলো ইচ্ছাকৃতভাবেই সামনে আনা হচ্ছে যাতে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়। এর আগেও অনেকগুলো অডিও ক্লিপ আমরা দেখেছি, তার সত্যতা না ইত্যাদি সবটা তো জানি না, কিন্তু এখন সরকার চাইছে যে কোনোভাবেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। ফলে এর জন্য নানা রকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। এইটাও তারই একটা মানে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তো কোনটা কাজে লাগে কখন কাজে লাগে এইটা কাজে লাগানোর একটা চেষ্টা বলে মনে হচ্ছে। আপনাদের শোনালাম গতকাল বাংলা বলছেন অনুষ্ঠানে মৌপিয়া নন্দী আমাদের ডেপুটি এডিটরের প্রশ্নের মুখে ঠিক কি বলেছেন কলতান দাশগুপ্ত। আমাদের প্রতিনিধির সঙ্গে কলতান দাশগুপ্ত যখন কথা বলেন সেই সময় ষড়যন্ত্রের তত্ত্ব তিনি সামনে এনেছিলেন। কি বলেছিলেন শোনাবো। এটা হচ্ছে যে এরকম অনেক অপরিচিত লোকজনের ফোন আসে, তাদের সাথে আমরা কথা বলি, তাদের নানা রকম দাবি থাকে, কিন্তু সবকটা তো আমার মনে থাকে না। ফলে যদি এই রকম কোনো ঘটনা হয়ে থাকে সেটা আমার স্মৃতিতে নেই। এরপর
কেউ যদি এই ধরনের ঘটনায় গ্রেপ্তার হন ইত্যাদি ইত্যাদি হন, সেটাতেও আমার কিছু বলার নেই। কিন্তু নির্যাতিতার বিচার, সেটাই এই আন্দোলনের মূল কথা, মূল দাবি। সেই দিকে যখন জিনিসটা এগোচ্ছে তখন সেটা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়ে যায় সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে, এবং এইটা কোনোভাবে অন্যভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি দিয়ে করা রয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। আপনাদের শোনালাম কলতান দাশগুপ্ত, তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে রাজ্যের ষড়যন্ত্রের অভিযোগ তিনি সামনে এনেছিলেন, ষড়যন্ত্রের তত্ত্ব তিনি সামনে এনেছিলেন। আর এই ভাইরাল অডিও নিয়ে যে বিষয় আমরা দেখলাম, বিধাননগর পুলিশ তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন, বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছে এই অডিওর সত্যতা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। আর এই অডিওতে যাকে শোনা যাচ্ছে, কে সাহেব কে বাপ্পা, তাদেরও কিন্তু খোঁজ চলছে। আর পাশাপাশি আপনাদের যে ছবি তুলে ধরছি, স্বাস্থ্য ভবনের সামনে পঞ্চম দিন চিকিৎসকদের অবস্থান, বিক্ষোভ, ধর্ণা চলছে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সত্যসুন্দর, প্রথমেই চিকিৎসকদের অবস্থান নিয়ে জানতে চাইব। এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি, চিকিৎসকরা ধর্ণা অবস্থান করছেন এবং যে বৈঠক একেবারে শেষ মুহূর্তে এসে আমরা দেখেছিলাম ভেস্তে যায় লাইভ স্ট্রিমিং এর গেরোয়। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে চিকিৎসকরা তারা কোন পথে হাঁটবেন, অর্থাৎ সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ এখনো পর্যন্ত চলছে? দেখো, স্নায়ুযুদ্ধ তো ছিলই, কিন্তু তার পাশাপাশি গতকাল যে অডিও ভাইরাল হয়েছে সেটা নিয়ে কিন্তু কুণাল ঘোষ তারপরে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তাতে কিন্তু তিনি স্পষ্টতই একটা অভিযোগ করেছিলেন যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ওপর একটা হামলার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণেই ষড়যন্ত্র কিন্তু এর মধ্যে রয়েছে এবং সেটা তিনি আশঙ্কা করেছিলেন এবং সেই কারণেই তিনি জানিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এখানে যেরকম বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে, সিনিয়র লেভেলের বেশ কিছু অফিসার তারাও কিন্তু এই যে আন্দোলন স্থল রয়েছে স্বাস্থ্য ভবন চত্বরে, সেখানে কিন্তু বাড়তি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বাড়তি সিসিটিভির নজরদারি, সেই নজরদারিও কিন্তু রয়েছে। 14টি সিসিটিভি কিন্তু গতকাল থেকে আজকের মধ্যে বসানো হয়েছে, সেটা স্বাস্থ্য ভবন থেকে একেবারে বেনফিশ পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। ফলে সার্বিকভাবে এই আন্দোলনকে বাইরে থেকে যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র এর সঙ্গে লিপ্ত হতে না পারে, সেই কারণে কিন্তু প্রশাসনিক তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং গতকালই বাংলা বলছে অনুষ্ঠানে কলকাতা টিভিতে যে এসেছিলেন বাম সিপিএম নেতা কলতান দাশগুপ্ত এবং তারপরে কিন্তু সেই আলোচনাতে, বাংলা বলছের আলোচনাতেই কিন্তু তিনি জানিয়েছিলেন যে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আসলে কারা করছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন কলতান দাশগুপ্ত। পরবর্তী সময়ে সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে আমরা যেটা জানতে পারি যে তাকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে আন্দোলন যেরকম চলছে, সেই আন্দোলনের পাশাপাশি আজকে নিয়ে পঞ্চম দিনে আন্দোলন পড়লো, যেটা মঙ্গলবার থেকে যে আন্দোলন শুরু হয়েছে স্বাস্থ্য ভবন চত্বরে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নবান্নতে যে বৈঠক, সেই বৈঠকে সরাসরি যে তাদের দাবি ছিল 4 দফা দাবি, সেই দাবির ওপর ভিত্তি করেই কিন্তু তারা অনড় ছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। কেন অনড় ছিলেন? তাদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে। শেষ পর্যন্ত কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এর সিদ্ধান্তে তারা অনড় রয়েছেন এবং এখনো পর্যন্ত তারা মনে করছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ আরো তীব্র থেকে তীব্রতর হবে। কেননা তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে কোনোভাবেই কিন্তু রাজ্যের শীর্ষ আধিকারিক তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছিলেন, কিন্তু জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনরত তারা মনে করছেন যে তাদের যে দাবি, অর্থাৎ সরাসরি সম্প্রচারের, সেই দাবি যদি না মানা হয় তাহলে কোনোভাবেই কিন্তু আলোচনার ক্ষেত্র প্রস্তুত হবে না। এবং সেই কারণে এখনো যেরকম আন্দোলন জারি রয়েছে, তার পাশাপাশি গতকালের যে ভাইরাল হওয়া অডিও ক্লিপ, সেই অডিও ক্লিপ নিয়েও কিন্তু তারা মনে করছেন যে তাদের আন্দোলন একেবারেই অরাজনৈতিক। সেখানে এই যে রাজনৈতিক একটা ষড়যন্ত্রের তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মনে করছেন যে এখানে কিন্তু কোনো রাজনৈতিক অনুপ্রবেশ নেই। ফলে একদিকে যেরকম প্রশাসনিক একটা তৎপরতা শুরু হয়েছে, তার কারণ হিসাবে এখানে বাড়তি নজরদারি হচ্ছে, সিসিটিভি মোতায়েন করা হয়েছে, সিনিয়র লেভেলের যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারাও এসেছেন। ফলে সব মিলিয়ে আন্দোলন স্থলে কিন্তু আন্দোলনের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু সমানভাবে রয়েছে।
একদমই। এবং যে কথা তুমি বললে যে কুণাল ঘোষের যে কুণাল ঘোষ তিনি যে অডিও সামনে এনেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখি যে সরকারের ঘাড়ে দায় চাপানোর কোথাও গিয়ে চেষ্টা চলেছিল, যে অডিও থেকে স্পষ্ট হয়েছিল। জানতে চাইবো আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে কি বলছেন, কি চাইছেন তারা, কারণ তারা তো সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রথম থেকেই তারা এই বিষয়টা স্পষ্ট করেছে। একেবারেই তাই। দেখো, এই আন্দোলন যে চলছে সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কোনো রাজনৈতিক রং এই আন্দোলনের সঙ্গে নয়। প্রত্যেকের ব্যক্তি হিসেবে তাদের রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতে পারে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা মনে করছেন যে এই আন্দোলন একেবারেই বিচারের দাবিতে আন্দোলন। একেবারে আন্দোলনের প্রথম দিন থেকে, যেখানে আরজি করের মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণীর যে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে যে আন্দোলন, তার পাশাপাশি গোটা স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোতে তাদের নিরাপত্তা, স্বাস্থ্য কর্মী হিসেবে তাদের নিরাপত্তা এবং জুনিয়র চিকিৎসকেদের যে বিভিন্ন দাবি, সেই দাবির ওপর ভিত্তি করেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা স্পষ্টত আজকে আরো একবার জানিয়েছেন যে এই আন্দোলনে কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক রং নেই। যে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে আসা হচ্ছে তাতে কিন্তু তারা মানতে রাজি নন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ফলে তবে পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও কিন্তু মনে করা হচ্ছে যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিওর ওপর ভিত্তি করে কিন্তু ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভির নজরদারি, অর্থাৎ বহিরাগত কেউ এই আন্দোলনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা বা কোনোভাবেই এই আন্দোলনের অভিমুখ কোথাও কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে কিনা সেটা শনাক্ত করার ক্ষেত্রেই কিন্তু এই সিসিটিভির নজরদারির প্রয়োজন আছে বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এবং ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বাড়তি আরো 14টি সিসিটিভি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কোনো লোক এই আন্দোলন স্থলে এসে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে মিশে কোনোভাবে কোনো রকম ভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কিনা সেদিকেও কিন্তু পুলিশ বা বিধাননগর কমিশনারেটের সক্রিয় নজর রয়েছে। একদমই। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে, তবে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম বিরতিতে যাওয়ার আগে, ভাইরাল অডিও কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের। তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটি কে? অর্থাৎ যে ভাইরাল হয়েছে অডিও, সেখানে শোনা যাচ্ছে যে সাহেব অর্ডার করছে। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটি কে? এমনটাই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য তার সোশ্যাল মিডিয়া পোস্টে। পুলিশকে মাথা ধরতে হবে, আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাম, সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই কিন্তু পোস্ট করেছে দেবাংশু ভট্টাচার্যের তরফে, যেখানে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য পাশাপাশি মোহাম্মদ সেলিমের দিকেও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশকে মাথা ধরতে হবে, এমনটাই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ভাইরাল অডিও কাণ্ডে সরাসরি দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন। আমরা দেখলাম যে গতকালই যে অডিও সামনে এসেছিল, কুণাল ঘোষ যে অডিও সামনে এনেছিলেন এবং যে অডিওতে স্পষ্টতই পরিষ্কার, যেখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্রের কোথাও গিয়ে সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য শোনাবো। আজকে যে অডিওটা প্রকাশ হয়েছে, কালকে যখন আমি অডিওটা প্রথম শুনলাম, বিশ্বাস করুন আমার প্রথম শুনেই একটা কণ্ঠকে কলতান দাশগুপ্তের কণ্ঠ মনে হয়েছিল, কারণ আমি তার কণ্ঠ ব্যক্তিগতভাবে চিনি, তার সাথে কিছু বিতর্কে অংশগ্রহণ করার সুবাদে। ফলে আমার সন্দেহ হয়েছিল ওটা কলতান দাশগুপ্তের কণ্ঠ। আজকে সকালে যখন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, আমার সন্দেহটা নিশ্চয়তায় পরিণত হলো। সিপিএম তাহলে কতটা নোংরা রাজনৈতিক দল, বাংলার মানুষকে চিন্তা করতে অনুরোধ করব যে এই রাজনৈতিক দল স্বাভাবিকভাবে যদি আজকে এই ঘটনা ঘটতো, তৃণমূল কংগ্রেসের ওপরেই দায়টা এসে পড়তো এবং তৃণমূল কংগ্রেসের ওপরে দায় চাপানোর জন্য এরা জুনিয়র ডাক্তারদের মাথা ফাটাতেও পিছোপা হচ্ছে না। কিন্তু আমার এখানে দুটো বক্তব্য। প্রথম বক্তব্য হচ্ছে যে শুধু কলতান দাশগুপ্ত নয়, এই কথোপকথনের মধ্যে বলা হয়েছে সাহেবের অর্ডার। এই সাহেবটা কে? এটা পুলিশকে আমি তদন্ত করতে অনুরোধ করব, তাড়াতাড়ি বের করে আনতে অনুরোধ করব। এই সাহেবটা কি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? কারণ মীনাক্ষীকে এরা অলরেডি ক্যাপ্টেন বলে ডাকে এবং ডিওয়াইএফআই এর নেতা হচ্ছেন কলতান দাশগুপ্ত, তাদের নেত্রী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। নাকি এই সাহেবটা মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর রাজ্য সম্পাদক? এই ব্যাপারটা তাড়াতাড়ি পুলিশকে বলবো, যত দ্রুত সম্ভব এই নেংটি ইঁদুর ছেড়ে মাথা ধরুন, এই দাবি আমরাও করব। এবং দ্বিতীয়ত যে বক্তব্য, আজকে আমি এই ঘটনা দেখার পর নিশ্চিত, সিপিএম এর এই নোংরা চক্রান্ত দেখার পর আমি নিশ্চিত
যে 14 তারিখ রাত্রিবেলা আরজি করে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও যে ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছিল, ওটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, শুধুমাত্র একটা ছোট্টখাট্ট বিচ্ছিন্ন ঘটনা নয়। ওই ঘটনার পেছনেও ডিওয়াইএফআই নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল। আপনাদের শোনালাম দেবাংশু ভট্টাচার্য তিনি ঠিক কি বললেন। পাশাপাশি এই ভাইরাল অডিওতে বাম নেতা কলতান দাশগুপ্ত গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য, এবং যেখানে তিনি সরাসরি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তুলছেন, পুলিশকে মাথা ধরতে হবে। এখন প্রশ্ন, সাহেব ব্যক্তিটি কে? আজকে আমি নিশ্চিত 14 তারিখ রাতের হামলাতেও এরাই যুক্ত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তন্ময়বাবু, যে বিষয় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য এবং যেখানে তিনি বলছেন যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য শেষমেশ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং, পুলিশকে মাথা ধরতে হবে, এবং যেখানে তিনি ডিওয়াইএফআই মীনাক্ষী এবং পাশাপাশি মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলছেন, সরাসরি অভিযোগের আঙুল তুলছেন, কি বলবেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেবাংশুর এই পোস্ট নিয়ে? প্রথম কথা হচ্ছে, দেবাংশু ও তো একটা হাফ পাগল, ওর এসব পোস্টের উত্তর দিতে যাওয়াটা বোকামি। ও প্যাচে ফেলতে চায়, প্যাচে আমি পড়তে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে যে কলতান দাশগুপ্ত সহ অন্যরা মীনাক্ষীর নেতৃত্বে এই যে ঘটনা, যা আজকে গোটা দেশ জেনেছে, সেটা গোটা দেশকে জানানোর কারিগর। ওরা যদি গাড়িটা না আটকাতো তাহলে কেউ এত কিছু জানতেই পারতো না। সুতরাং কলতান ওদের একটা সফট টার্গেট হবে এবং মীনাক্ষী ওদের প্রধান টার্গেট হবে, এটা সকলেই বোঝে। সেই টার্গেটটা পূরণ করবার জন্য কুণাল ঘোষ যে ষড়যন্ত্র সংগঠিত করেছে, এআই প্রযুক্তিকে ব্যবহার করে, সেই সংগঠিত ষড়যন্ত্রের নিরপেক্ষ তদন্ত আমরা দাবি করছি। কুণাল ঘোষ কেন এই যে উনার কাছে যে ভিডিও এসেছে বলে উনি দাবি করলেন বা বললেন, সেই ভিডিওটাকে কুণাল ঘোষ কেন পুলিশের কাছে জমা দিলেন না? কেন সেটাকে পাবলিক স্ফিয়ারে আনলেন? প্রথম অপরাধী তো কুণাল ঘোষ। এই ভিডিওটা তো জমা পড়া উচিত ছিল পুলিশের কাছে, পুলিশের এনকোয়ারি করা উচিত ছিল। তা না করে কুণাল ঘোষ এটাকে টেলিভিশনে দেখিয়ে প্রচার চাইলেন। এখন তো তৃণমূল নেত্রীর বারণে তৃণমূলের নেতা হিসাবে তিনি টিভিতে যেতে পারছেন না, ফলে টিভিতে তাকে প্রাসঙ্গিক রাখতে তিনি এই অপকৌশলটা নিলেন। এটা দিনের আলোর মতো স্পষ্ট। আরে কবে সত্যি কথা বলেছে? এ তো সেই মমতা ব্যানার্জির ঘরে সারদার টাকা আছে দিয়ে শুরু করেছিল, তারপর মমতা ব্যানার্জির দলের মুখপাত্র হয়েছিল। যেখানে দেবাংশু ভট্টাচার্য তিনি তার পোস্টে একেবারে শেষে উল্লেখ করেছেন যে আমি নিশ্চিত 14 তারিখ আরজি করে যে হামলার ঘটনা হয় রাতে, সেই ঘটনাতেও এরাই যুক্ত। 14 তারিখ আরজি করের ঘটনা ভিডিও যা এখন পর্যন্ত পাওয়া গেছে, সেই ভিডিওয়ে মার্কিং করে করে তারা কে কোন অঞ্চলের তৃণমূলের কোন নেতার অনুগামী মস্তান, সেটা পরিস্ফুট করে দেওয়া হয়েছে অনেক আগে। সুতরাং এই তৃণমূলের মস্তান বাহিনী 14 তারিখে যারা হামলা করেছে প্রমাণ লোপাটের জন্য, দেবাংশু এত দেরিতে এসে, 1 মাস বাদে এসে তাদের আড়াল করবার চেষ্টা করলে পরে সেই অপপ্রয়াসও ব্যর্থ হতে বাধ্য। ওরা সবাই তৃণমূল ছিল এবং পুলিশ তাদেরকে জামার কলার দিয়ে ধরে নিয়ে গিয়ে ব্রিজের মাঝখানে ছেড়ে দিচ্ছে। পুলিশের ওপরে এই নির্দেশ দেওয়া ছিল, আর নির্দেশ দিয়েছিলেন খোদ মমতা ব্যানার্জি নিজে। অনেক ধন্যবাদ জানাবো তন্ময়বাবু আপনাকে। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন।